শ্রীমঙ্গল, যেখানে যতদূর চোখ যায় শুধুই সবুজ আর সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য। এ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমিতে বেড়ানো যায় 12 মাস জুড়েই। এখানে যেমন রয়েছে বনভূমি, তেমনই রয়েছে হাওর আর বিল। এখানে আরও রয়েছে উপজাতি খাসিয়া, মণিপুরি, গারো, টিপরা সম্প্রদায়ের মানুষ এবং তাদের পরিষ্কার পরিচ্ছন্ন পুঞ্জিবা গ্রাম। চা শিল্পের জন্য শ্রীমঙ্গলের সুনাম ও পরিচিতি বিশ্বব্যাপী। চা ছাড়াও রাবার, লেবু, পান, আনারস ও মূল্যবান কাঠের জন্য শ্রীমঙ্গলের খ্যাতি ব্যাপক। এখানে দেশি বিদেশি পর্যটকের পদভারে সারা বছর মুখরিত থাকে। শ্রীমঙ্গলে রয়েছে বেশ কিছু ভ্রমণ স্পট, যা একদিনে ঘুরে দেখা সম্ভব নয়। আজকের এই ভিডিওতে মাত্র একদিনে শ্রীমঙ্গলের 4টি স্পট ঘুরে দেখব। এই স্পটগুলো ঘুরে দেখতে খরচ সহ বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, তাই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। শ্রীমঙ্গল ঘুরে দেখার জন্য আমি ভ্রমণ শুরু করি সিলেটের কদমতলী বাস টার্মিনাল থেকে সরাসরি হবিগঞ্জের গেটলক সার্ভিস বাসে। সিলেট টু শ্রীমঙ্গল গেটলক বাসে ভাড়া জনপ্রতি 180 টাকা। যারা ঢাকা থেকে আসবেন তারা কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনে আসতে পারবেন। ভাড়া জনপ্রতি 275 থেকে 938 টাকা। যেতে সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার মতো। আর বাসে যেতে ঢাকার ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে 470 টাকা থেকে 700 টাকা ভাড়ায় হানিফ, শ্যামলী, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি এসি নন এসি বাস পাবেন। যেতে সময় লাগবে 4 ঘন্টার মতো। আসসালামু আলাইকুম। সিলেটে আসার পর আমি এ পর্যন্ত যত স্পট ঘুরে বেরিয়েছি, সবচেয়ে শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বারবার মুগ্ধ করে। প্রতি বছর এই শ্রীমঙ্গলে অসংখ্য পর্যটক ঘুরতে আসে, কিন্তু পরিপূর্ণ গাইডলাইন না থাকার কারণে সেই ভ্রমণ পরিপূর্ণতা পায় না। আজকের এই ভিডিওতে আমি শ্রীমঙ্গলের সব কিছু তুলে ধরার চেষ্টা করব, যা আপনাদের ভালো লাগবেই। তো আমরা এখন শ্রীমঙ্গল শহরে নাস্তা করব। নাস্তা করে এখানের যে স্পটগুলো আছে ঘুরতে বেরিয়ে পড়ব। আমার সাথে এই ভ্রমণে যুক্ত হয়েছে দিনাজপুর থেকে ফিরোজ ভাই। ভালো লাগে ঘুরতে, তাই একটু ঘুরতে আসা আপনার সঙ্গে। আর আপনার মতো একজন সঙ্গী পেয়ে খুবই ভালো লাগছে। আশা করি আমরা আরও অনেক ঘুরবো একসাথে দুজনে। তো বন্ধুরা চলুন এবার আমরা প্রাকৃতিক সৌন্দর্য সবাই মিলে উপভোগ করব। আমরা শ্রীমঙ্গলের জনপ্রিয় রেস্তোরাঁ রিজিকে ঢুকে পড়েছি, যেখানে আগে পাঁচি রেস্তোরাঁ ছিল। এখন সকালে নাস্তা করব এই হোটেলের জনপ্রিয় খিচুড়ি দিয়ে। আপনারাও আসলে এই খাবারটি ট্রাই করতে পারেন। এই যে চলে আসছে আমাদের খাবারে এই খিচুড়ি, পার প্লেট 70 টাকা করে। ভালো না খিচুড়ি ফিরোজ ভাই? খিচুড়ির পর চলে আসলো স্পেশাল চা। পাঁশিতে যেরকম স্পেশাল চা খাই এরকম কালো বর্ণের থাকে উপরে, আর যখন এটা নাড়বেন তখন এরকম সাদা হয়ে যাবে। দেখেন কালারটা কত সুন্দর। চায়ের কোয়ালিটি অনেক ভালো, তবে পাঁশিরটা আমি এর উপরেই রাখবো। রিভিউ দেন ভাই। সকালে নাস্তা শেষ করে এখন আমরা ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। যাওয়ার আগে এখানের স্পটগুলো ঘুরে দেখতে অটো, চাঁদের গাড়ি ভাড়া কত নিবে আপনাদের একটা ধারণা দিব। আচ্ছা ভাই, আপনারা তো এখানের স্পটগুলো ঘুরিয়ে দেখান, সেক্ষেত্রে সারাদিনের জন্য কত টাকা নিয়ে থাকেন? আমরা একদিনের থেকে 2200 টাকা নিয়ে থাকেন। আপনার গাড়িতে টোটাল কয়জন বসতে পারবেন? আমরা আপনার যদি মনে করেন আলফাও তাহলে মনে 8 জন নেওয়া যায়। 8 জন। আমরা চলে আসছি শ্রীমঙ্গলের চমুয়ানা। এখান থেকেই আপনারা চাঁদের গাড়ি ভাড়া করতে পারবেন। আপনারা তো চাঁদের গাড়ি ভাড়া দিয়ে থাকেন, সেক্ষেত্রে সারাদিনের জন্য কত টাকা নিয়ে থাকেন? সারাদিন না, আমাদের মনে করেন যে স্পট অনুযায়ী। এখানে কতগুলো স্পট আছে? এখানে লাওয়াচড়া, মাধবপুর লেক, টি গার্ডেন, আচ্ছা, মণিপুরি পল্লী, নীলকণ্ঠ, আচ্ছা,
এরপরে খাসিয়াপল্লী আছে, নিরালা। আচ্ছা এটা বিভিন্ন দিকে বিভিন্ন স্পট। এখানে ঘুরতে হলে আপনার মোটামুটি 2 দিন লাগে এই হ্যাঁ। সবগুলা ঘুরতে হলে। আচ্ছা, এখানে আচ্ছা। সবগুলা ঘোরা যায় না। আচ্ছা, কত টাকা নিয়ে থাকেন সারাদিনের জন্য? সারাদিনের জন্য আমরা 4,500-5 হাজার টাকা নেই শুক্রবার হলে। শুক্রবার হলে, আর শুক্রবার ছাড়া? শুক্রবার ছাড়া হইলে মনে করেন 3500 টাকা আমাদের এদিকে লোকাল প্যাকেজ। আচ্ছা, তাহলে আপনার এই গাড়িতে টোটাল কতজন বসতে পারবে? এর 9 জন বসতে পারে, 9 জন হইলে রিল্যাক্স। তা আপনারা যারা শ্রীমঙ্গলে আসবেন শামীম ভাইয়ের সাথে যোগাযোগ করেও এখানের এই চাঁদের গাড়ি ভাড়া নিতে পারবেন। শ্রীমঙ্গল থেকে রওনা দিলাম আমাদের এই ভ্রমণের প্রথম স্পট ঘুরে দেখার জন্য, সাতগাঁও চা বাগানের উদ্দেশ্যে, যার দূরত্ব সদর থেকে প্রায় 9 কিলোমিটার। মূলত যারা শ্রীমঙ্গল ঘুরতে আসেন তারা এই স্পটটিতে ছবি তোলার জন্য আসেন। আমাদের এই ভ্রমণের প্রথম স্পট চাকন্যা ভাস্কর্য। আপনারা যদি গুগলে সার্চ দেন শ্রীমঙ্গল, এই স্তম্ভটি আপনারা দেখতে পাবেন। আর এখানে লেখা আছে চায়ের দেশে স্বাগতম, আর এর পাশেই লেখা আছে ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আপনারা এখানে বসেও ছবি তুলতে পারবেন। মেয়েদের চা তোলার দৃশ্যকে ধারণ করে এই স্তম্ভটি। দারুণ একটা প্লেস, চারপাশে এরকম চা বাগানের সুন্দর দৃশ্য দেখতে পাবেন। এবার আমরা চলে যাব আমাদের এই ভ্রমণের দ্বিতীয় স্পটে। চলুন। লাউয়াছড়া জাতীয় উদ্যান দর্শনীয় স্থানটি আমাদের এই ভ্রমণের দ্বিতীয় গন্তব্য। শ্রীমঙ্গল থেকে এই স্থানের দূরত্ব 8 কিলোমিটার, যেতে সময় লাগবে 20 মিনিটের মতো। যাত্রাপথে চা বাগানের উঁচু নিচু টিলা আর আঁকাবাঁকা ঘন জঙ্গলে ঘেরা বনের সৌন্দর্য যে কোনো পর্যটককে আকৃষ্ট করবে। আপনারা লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়ার পথে বনের যে সৌন্দর্য দেখবেন, এক কথায় অসাধারণ। আমরা চলে আসছি। আমরা টিকিট কেটে নিলাম, পার পারসন 115 টাকা। আর বাইক এখানে রাখার জন্য আরও 50 টাকা এক্সট্রা দিতে হয়েছে। আমরা লাউয়াছড়া বনের মধ্যে ঢুকে পড়েছি। এখানে আসার পর আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, 115 টাকা আমার কাছে বেশি মনে হয়েছে। আর কথা না বাড়িয়ে এই সৌন্দর্য উপভোগ করি। 6 থেকে 7 মিনিট হাঁটার পর আমরা যে বনের মধ্যে দিয়ে ট্রেন যায় সেখানে, এখানে 2টা ছবির শুটিং হয়েছিল। সেই স্পট দুটি আপনাদের দেখাবো। এই যে 2008 সালে আমার আছে জল ছবির শুটিং হয়েছিল এই স্পটে। ইংলিশ মুভির যে শুটিং হয়েছিল ছবিটার শুটিং স্পট দেখতে পাচ্ছেন, এটার নাম হলো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এটা কিন্তু অস্কারপ্রাপ্ত মুভি। এই পথটাও অসাধারণ। আপনারা এই পাশে ঘুরেন বা এই পাশে ঘুরবেন, দুই পাশেই কিন্তু চারপাশেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আর এই দিকেও এখন আমরা ঘুরবো, মূলত মেইন বনটাই হলো এইদিকে। তো আমরা এইদিকে যাব। এখানে একটা পাড়া আছে, সেই পাড়াটাও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত একটি সংরক্ষিত বনাঞ্চল এই লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে প্রকৃতি তার সৌন্দর্য ভাণ্ডার অকৃপণভাবে বিতরণ করেছে। বিভিন্ন প্রজাতির গাছ, বিচিত্র রকমের বন্যপ্রাণী, হরিণ, বানর, সাপ, বনমোরগ, মেছোবাঘ দেখতে পাওয়া যায়। জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ ছবিটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। এই বনে পৃথিবীর মাত্র 4টি দেশে বিলুপ্ত প্রায় উল্লুক পাওয়া যায় এবং উদ্যানে বনরুই, অজগর, বিভিন্ন প্রজাতির পাখিসহ প্রায় 276 প্রজাতির বন্যপ্রাণী আছে। এছাড়াও উদ্যানের ভিতরে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী খাসিয়াপঞ্জি, যারা ধারণ করে আছে তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। এছাড়াও এ বনে রয়েছে 3টি ট্রেইল, যেখানে পর্যটকরা প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করতে পারে। 3টি পথের মধ্যে একটি 3 ঘন্টার পথ, একটি 1 ঘন্টার পথ, অপরটি 30 মিনিটের পথ। ট্রেলগুলো ঘুরে দেখার জন্য প্রশিক্ষিত গাইডের সহায়তায় বনের একেবারে ভেতর পর্যন্ত যাওয়া যায়। ট্রেলগুলো এবং খাসিয়াপঞ্জি শেষ করে এখানে একটি বাংলো আছে, চাইলে সেখানেও ঘুরে আসতে পারেন। যাও
হয়েছে তো হয়েছে নো যাও যাও নো নো ওকে ওকে রিল্যাক্স রিল্যাক্স রেগে গেল কেন ওই কলাটা পড়ে যাওয়ার কারণে চারপাশেই বন আর বন। আর এখানে দেখতে পাচ্ছি এই যে বনে হাঁটা পথ, দৈর্ঘ্য 1159 মিটার। এখানে নীরবে ভ্রমণ করার জন্য বলা হয়েছে। আমরা এই পথ ধরে এখন একটু বনের মধ্যে হেঁটে আসব। এখানে আসলে এই পাখি দেখতে পাবেন। এই পাখির নাম হলো কালোঘর রাজন। বনের ভিতরে দিয়াশলাইয়ের জ্বলন্ত কাঠি বা সিগারেট অবশিষ্ট অংশ নিক্ষেপ করবেন না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। এখন আমরা এই পথ দিয়ে বনের মধ্যে প্রবেশ করেছি। এখন বনের সৌন্দর্য আপনাদের দেখাবো, চলেন। আমরা রেল লাইন থেকে কিছু দূর হাঁটার পর এমন একটা পরিবেশে চলে আসছি যেখানে দেখতে পাচ্ছি এখানে বসার মতো জায়গা আছে, এই একটা এবং এই একটা, আর এখানে আছে একটা ছাউনির মতো। পরিবেশ অনেক সুন্দর, গাছপালা দেখে খুবই ভালো লাগছে। আমি আরেকটা জিনিস দেখছি, ভুতুম গাছ। সেই গাছটা আমরা গেট থেকে লাইন পার হওয়ার একটু পরে ছিল, যেটা আমাদের শাহিন ভাই মিস করেছে। ওনাকে যাওয়ার সময় আমি আবার দেখাবো। আমার আছে যে ছবির সিনেমার শুটিং এখানে এই ছাউনিতে বসে করা হয়েছিল। বাট আমি সেই স্মৃতিটা আমার মধ্যে ধরে রাখার জন্য এখানে বসলাম। কিন্তু বসার মতো নোংরা, সিটগুলো একটু দেখেন কীরকম নোংরা। এগুলো বন কর্তৃপক্ষের উচিত এগুলোকে প্রতিদিন পরিষ্কার করে রাখা, কেউ বসুক আর না বসুক। বনের অনেকটা ভিতরে চলে আসছি, এই যে অনেক পর্যটক ঘুরে আসছে। যতটুকু ঘুরেছেন আপনার কাছে কেমন লেগেছে? খুব ভালো লাগছে না? 4টা রাস্তা চলে গেছে। কিছু দূর আসার পর আপনারা এই ভিউটা দেখতে পাবেন। আমরা গাইড ছাড়া একেবারে চলে আসলাম সেই পাড়ার কাছাকাছি। এটা কি পাহাড়ি আনারস? কত করে পিস বিক্রি করেন? পিস আমাদের 1 পিস দেন। এটা ফিরোজ ভাই বললো যে ঘর পাকা কলা বেশি ভালো লাগবে না, উনি গাছ পাকা চাচ্ছে এই বনের মধ্যে এসে। তো খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ টেস্ট, মিষ্টিও কড়া মিষ্টি। এই হলো শ্রীমঙ্গলের আনারস। জানি না টেস্ট কেমন হবে, খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এতটা রসালো, আপনার তো মনে হচ্ছে যে অনেক রসালো, মজা তো অনেক না? এই যে আন্টি যেখানে দোকান করতেছে এখান থেকেই আপনারা এই আদিবাসী পাড়ায় ঢুকতে পারবেন। এখন আমরা অনেকেই ভুল করে ওই পথ দিয়ে ঢুকে আবার ফেরত চলে যায়। হ্যাঁ, কিন্তু আমরা নতুন পথ আবিষ্কার করে সঠিক পথে যাচ্ছি, যেখানে অনেক পোকার শব্দ পাচ্ছি। শুনে দেখেন। আমি প্রথম দেখলাম, আমি ছাদেম গাছ অনেক আগেও দেখছি, বাট এই ছাদেম গাছের ফুল এটা আমি আজকে প্রথম দেখলাম। আসলে বনের জঙ্গলে আসার সার্থকতা এখানেই, যেখানে এসে নতুন নতুন কিছু দেখা যায়, নতুন গাছের সঙ্গে পরিচয় হওয়া যায়, নতুন ফুল ফলের সঙ্গে পরিচয় হওয়া যায়। এই যে আমরা আদিবাসী পাড়ার একদম কাছাকাছি চলে আসছি। এরকম বেশ কিছু সিঁড়ি পার হয়ে তারপর আমরা প্রবেশ করব। কত সুন্দর, একদম নিখুঁত আর এত পরিষ্কার, দেখলে যে কারো ভালো লাগবে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে খাসিয়াদের কিছু গ্রাম বা পঞ্জি রয়েছে। এই পঞ্জিগুলোতে খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা ও সংস্কৃতি ধরে রেখেছে এবং তারা পান চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। খাসিয়া পঞ্জিগুলো পর্যটকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে আসা দর্শনার্থীরা খাসিয়াদের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পান। এখন পর্যন্ত আমি যে কয়টি খাসিয়া পঞ্জি দেখেছি, প্রতিটা পঞ্জির প্রকৃতি অন্যরকম সুন্দর। এখানে যারা বসবাস করে তাদের পারমিশন ছাড়া তাদের ছবি বা ভিডিও করা থেকে বিরত থাকুন। খাসিয়াপুঞ্জি ঘুরে ঘুরে অনেক ক্লান্ত। লেবুর শরবত পাওয়া যায় একটা দোকানে, সেটা এখন ট্রাই করব। আপনি তো একবার খেয়েছেন, কেমন লেবুর শরবত? ভালো। আপনার এই জায়গায় এসে এক প্রজাপতি এতগুলো প্রজাপতি ফুলের মধু খাওয়া দেখে এবং এই লেবুর শরবত খেয়ে চাঙ্গা। থ্যাংক ইউ ভাই। খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ লাউয়াছড়া বনের সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। এই পাশে অনেকগুলো দোকান আছে, আর এখানে আসার পর ফিরোজ ভাই বলল চা খেয়ে নেওয়া যাক। যে চায়ের অর্ডার দিলাম, দেখেন চায়ের পরিবেশনাটা কেমন, অসাধারণ কালার এবং চায়ের কাপটাও দেখতে বেশ সুন্দর, দারুণ। এবার আমাদের এই ভ্রমণের তৃতীয় স্পট মাধবপুর লেক ঘুরে দেখব। লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে, যার দূরত্ব 16 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 30 মিনিট। যেতে পথে লাউয়াছড়া বনের দুপাশের বন প্রকৃতি দারুণভাবে উপভোগ করতে করতে কখন মাধবপুর পৌঁছে যাবেন টেরই পাবেন না।
এখানে সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে হলে শ্রীমঙ্গল থেকে সকাল সকাল রওনা দিতে হবে। আমরা 11টার পর রওনা দিয়েছি, যার কারণে সবগুলো স্পট ঘুরে দেখতে পারিনি। যতটুকু সময় পাই আপনাদের মাধবপুর লেকটা দেখাবো। আমরা লেকের কাছাকাছি চলে আসছি, চলেন আমরা মাধবপুর লেকটা ঘুরে ঘুরে দেখি। আমরা এখন টিলার উপরে উঠে মাধবপুর লেকের আসল সৌন্দর্য দেখব। আপনারা এই পাড়ে বসেও দেখতে পারবেন, তবে উপরে উঠলে যে ভিউটা পাবেন সেই ভিউটা আপনারা এখানে বসে পাবেন না। তাই কষ্ট করে হলেও টিলার উপরে উঠে মাধবপুর লেকের আসল সৌন্দর্য দেখার চেষ্টা করবেন। তো দেখেন, এরকম ট্রেকিং করা লাগবে, বেশি না, অল্প কিছু হাঁটলেই টিলার চূড়ায় চলে আসবেন। আজকে প্রচুর পর্যটক আসছে এই মাধবপুর লেকে। আমরা এখানে বিভিন্ন টিলা দেখতে পাচ্ছি, আর বিভিন্ন টিলা থেকে এরকম লেকের সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এখানে আর একটা টিলা আছে, এই টিলাটা দেখতে বেশ সুন্দর, এখানেই উঠব। উঁচু একটা টিলায় চলে আসছি। এই যে বর্ষায় পাহাড়ি পরিবেশগুলো এতটাই ভালো লাগে, যেখানে যাবেন সেখানেই আপনাদের ভালো লাগবে। কি সুন্দর পরিবেশ চারপাশে, সেটা ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি। চারপাশটা আসলেই মনোমুগ্ধকর দৃশ্য। এই যে এখান থেকে দেখেন লেকের ভিউটা কি সুন্দর দেখাচ্ছে। মৌলভীবাজার শহর থেকে 40 কিলোমিটার দক্ষিণে ও শ্রীমঙ্গল থেকে 10 কিলোমিটার পূর্বে চারদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মাধবপুর লেকের অবস্থান। খানাখন্দে ভরা চা বাগানের রাস্তা দিয়ে এ লেকে যেতে হয়। এ লেকে ঘুরতে আসলে সবুজ পাতার গন্ধে যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। লেকের ঝলমল পানি, ছায়া শনিবির পরিবেশ, শাপলা শালুকের উপস্থিতি মনোমুগ্ধকর অনুভূতি জন্মায়। মাধবপুর লেকে একসঙ্গে পরিষ্কার পানি, পাহাড়, চা বাগান ছাড়াও একটা বন নির্জনতা আছে। তাই সন্ধ্যা 6টার আগেই লেক থেকে বেরিয়ে গেলে ভালো হয়, যা চা বাগান কর্তৃপক্ষের নির্দেশ। টিলা থেকে নেমে যখন লেকের পাড় দিয়ে হেঁটে যাবেন, এই দৃশ্য আপনাদের মন ছুঁয়ে যাবে। অসাধারণ প্লেস, মানে এই জায়গাটা আপনাদের ভালো লাগবে। যখন মোড়টা ঘুরবেন এখানে এরকম শাপলা পাতা দেখবেন, শাপলা ফুল দেখবেন লাল রঙের, তখন আপনাদের বেশি ভালো লাগবে। চারপাশেই অসংখ্য দোকান দেখতে পাবেন, যে দোকানগুলোতে আপনারা দুপুরের খাবারও খেতে পারবেন, অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন, এরকম দোকান আছে এখানে। আজকে অনেক স্পট ঘুরে দেখার ইচ্ছা ছিল শ্রীমঙ্গলের, কিন্তু মাধবপুর লেক এবং লাউয়াছড়া বনে ঘুরেই দিনের অর্ধেকটা সময় পার করে দিয়েছি। আমরা বিমোহিত হয়ে আমরা এখানে বেরোতে পারলাম না, যার জন্য আমাদের সময়টা, হ্যাঁ, এই দুইটা স্পটেই আমাদের সময় লেগেছে বেশি। আসলে এখানে যারা আসবেন 5-6টা স্পট ঘুরে দেখবেন, তাদের জন্য আসলে বলবো কি যে আপনারা এই জায়গাগুলো ভালোভাবে মন ভরে ঘুরতে পারবেন না যদি 4-5টা স্পট একদিনে ঘুরে দেখার প্ল্যান নিয়ে আসেন। যাবেন, ছবি তুলবেন, একটু কোনো রকমের ঘুরে চলে যাবেন, কিন্তু মূল যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন না। এজন্য আমি বলি যে যদি ঘুরতে আসেন, প্ল্যান করবেন একদিনে 3টে স্পট ঘুরে দেখার জন্য, আবারও প্ল্যান করবেন শ্রীমঙ্গল আসার জন্য, তখন আবার বাকিগুলো দেখবেন। মানে একদিনে যদি সব দেখতে যান তাহলে শ্রীমঙ্গল আপনাদের ভালোভাবে দেখা হবে না। আমরা এখন নূরজাহান টি এস্টেট যাচ্ছি। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, আর আমরা এখন যাচ্ছি এই ভ্রমণের শেষ স্পট নূরজাহান চা বাগান ঘুরে দেখতে। মাধবপুর লেক থেকে নূরজাহান চা বাগানের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। যেতে পথে দুপাশের চা বাগানের সৌন্দর্য আপনাদের ভালো লাগবেই। চলে আসছি নূরজাহান টি এস্টেট। এখানকার ভিউটা যে কী পরিমাণ সুন্দর এটা নিজ চোখে দেখলে বুঝতে পারবেন। দারুণ ভিউ পাবেন, এই পথ ধরে আরও কিছু দূর গেলে দারুণ পাহাড়ের ভিউ পাবেন এবং চা বাগানের সুন্দর ভিউ পাবেন। প্রকৃতি ভালোভাবে দেখতে হলে বা ভালোভাবে ক্যাপচার করতে হলে প্রচুর সময়ের প্রয়োজন, যেটা আমি দিতে পারি না ভিডিওতে। তারপরও চেষ্টা করি ভালো ভালো ক্যাপচার করে আপনাদের দেখানোর। এই ছিল আমার শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম পর্ব, কারণ এটা পুরোপুরি ভিডিও আমি করতে চাইছিলাম, সেটা পারলাম না। 3টে স্পট ঘুরে দেখলাম, তাও ভালোভাবে ঘুরতে পারিনি। সামনে হাকালুকি হাওরেরও ভিডিও আসবে, টাঙ্গুয়ার হাওরের ভিডিও আসবে, সিলেটের সকল স্পটের আপনারা ভিডিও পাবেন আমার এই চ্যানেলেই। বাংলাদেশ ট্যুরিজমের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, যদি হাতে সময় থাকে তাহলে দেখে নেবেন। আমরা এখন যাচ্ছি শ্রীমঙ্গলের সেই নীলকণ্ঠের দোকানে, সেখানে গিয়ে আমরা 7 লেয়ার অথবা 8 লেয়ারের চা খাবো। চলেন আমরা শ্রীমঙ্গল যাই।
দেখেন কত স্মার্ট একটা ড্রাইভার। এরকম স্মার্ট ড্রাইভারের সাথে যদি শ্রীমঙ্গল ঘুরতে চান, আর একটু দেখাই ভালো করে, তাহলে ওনার এই টেলিফোন নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওয়েলকাম ওয়েলকাম। টেলিফোন নাম্বারটি বলে দেন, টেলিফোন নাম্বার মুখস্থ নাই? মুখস্থ নেই, সরি। নীলকণ্ঠ শ্রীমঙ্গলের জনপ্রিয় চায়ের দোকান। এখানে দুইটা নীলকণ্ঠের দোকান আছে, একটা হলো নীলকণ্ঠ আর একটা হলো আদি নীলকণ্ঠ। শুরু হয়েছে এই নীলকণ্ঠের চায়ের দোকান, সেই চায়ের দোকানের এখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আদি নীলকণ্ঠের চায়ের দোকান এটা। অর্ডার দেওয়ার প্রায় 10 মিনিট পর এই 7 লেয়ারের চা পেলাম। এর আগে 8 লেয়ারের চা খেয়েছি, আজকে 7 লেয়ারেরটা ট্রাই করে দেখি কেমন। আমরা সাধারণত যে চা খাই বাসায় দোকানে, সেই চায়ের থেকে এই চা একটু ভিন্ন, টেস্টও ভিন্ন। মানে এটা খেলে আপনার কাছে কোনোভাবেই চা মনে হবে না, মনে হবে লেমন জাতীয় জিনিস খাচ্ছেন আর কি, এরকম টক টক একটা ফিল হবে। জাস্ট এতটুকু, দেখতে সুন্দর লাগে আর খেতেও একটু ব্যতিক্রম। শুক্রবার দিন, এই জন্য প্রচুর পর্যটক আসছে আর এই দোকানে চা খেতে আসছে সবাই। ভাই চা বলেন না, এটার রিভিউ দেন। এভারেজ বললাম তো, এভারেজ। পর্যটক শ্রীমঙ্গল ঘুরতে আসলে আদি নীলকণ্ঠের 7 লেয়ারের চা খেয়ে থাকেন। আমি এর আগে একবার 8 লেয়ারের চা এবং এবার 7 লেয়ারের চা খেয়েছি। আমার কাছে এটা কোনো ধরনের চাই মনে হয়নি। এই চায়ের রেটিং আমার কাছে 10-এ 4 পাবে। দেশের নামকরা বহু লোক খেয়েছে এই চা, যা ছবি আকারে এই দোকানে আসলে দেখতে পাবেন। যারা ঢাকা থেকে আসবেন তারা রাতের গাড়িতে ঢাকা চলে যেতে পারবেন এই স্পটগুলো ঘুরে দেখে। আর যদি থাকার দরকার হয়, শ্রীমঙ্গল চৌমোহনাতে বেশ কিছু হোটেল পাবেন রাত্রিযাপন করার জন্য। ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।